আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আলোচনা শুরু করব, পৃষ্ঠা নাম্বার 8। চলো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে বলা আছে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি। আমরা ফসল চাষ করব বা উৎপাদন করব, তার জন্য জমি কিভাবে প্রস্তুতি করতে হয় সেই বিষয়ে আমরা এখন আজকে আলোচনার মাধ্যমে বিস্তারিত জানব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে বলা আছে কৃষির যত কাজ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো জমি প্রস্তুতি। কৃষির যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি? জমি প্রস্তুতি। সব ফসলের জন্য জমি প্রস্তুতি একরকম নয়। যেমন বোরো বা রোফা আমন ধানের ক্ষেত্রে আগে চারা উৎপাদন করতে হয়, তারপর মূল জমি প্রস্তুত করে চারা রোপণ করতে হবে। কিন্তু বোনা আউশ বা বোনা আমনের ক্ষেত্রে চারা উৎপাদন না করে সরাসরি প্রস্তুতকৃত মূল জমিতে বীজ ছিটিয়ে দিতে হয়। ঠিক আছে, পার্থক্য আছে। যেমন আমরা কোনো কি বোরো ধান বা রোফা আমন চাষ করব, তখন আগে এতে কি চালা বুনতে হবে। কিন্তু আমরা যদি বোনা আউশ ধান চাষ করি তাহলে আমাদের কি জমি প্রস্তুত করে শুধু বীজ ছিটি দিলেই হবে। কিন্তু রোফা আমনে বলে কি আগে জ্বালা উৎপাদন করতে হবে, পরে জ্বালা ডাঙ্গ হলে বড় হলে আবার ক্ষেত নিয়ে আবার সেখানে জমিতে মূল জমিতে চাষাবাদ বা রোপণ করতে হবে। কিন্তু যখন আমরা কোনো বোনা আউশ বা বোনা আমন রোপণ করবো, জমি প্রস্তুত করে জমিতে ছিটি দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে বলছে এখানে প্রায় একই রূপ গমের ক্ষেত্রেও ভালোভাবে জমি চাষ দিয়ে বীজ ছিটিয়ে বুনতে হবে বা দিতে হবে বা বুনতে হবে। একই কথা। জমি প্রস্তুতির সাথে ভৌমিক কাজ জড়িত, তথা জমি চাষ, মই দেওয়া, সার প্রয়োগ ইত্যাদি। নিচে ফসল ভিত্তিক প্রত্যেকটি কাজ আলোচনা করা হলো। 1 নম্বরে ধান চাষের জন্য জমির প্রস্তুতি চলছে। ধান চাষের জন্য জমির প্রস্তুতি। ধান বাংলাদেশের সারা বছর চাষ করা হয়। ধান বাংলাদেশে সারা বছর চাষ করা হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই বীজতলায় চারা উৎপাদন করতে হয়। ধানের বীজতলা তৈরি ও জমি প্রস্তুতি 4th অধ্যায় এর প্রথম পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারবো। এখানে একটা কথা বলা আছে, খেয়াল করো। আমাদের জানতে হবে যে ধানের বীজতলা তৈরি ও জমি প্রস্তুতি 4th অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে এই ব্যাপারে আমরা জানতে পারবো। সামনে অধ্যায় আছে, ঠিক আছে। 4th অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পড়লে আমরা এই বিষয়টা জানতে পারবো, সেখানে বিস্তারিত আলোচনা আছে। এখন আমরা গম চাষের জন্য জমি প্রস্তুতকরণ জানবো। গম চাষের জন্য কি জমি কিভাবে প্রস্তুত করতে হয় বা তৈরি করতে হয় সেটা এখন আমরা জানবো। খেয়াল করো, গম কি শস্য? গম রবি শস্য। চমৎকার প্রশ্ন। গম কি শস্য? গম রবি শস্য। খেয়াল রাখবো। বর্ষার মৌসুম শেষ হওয়ার পর মধ্য কার্তিক মধ্য অগ্রহায়ণ পর্যন্ত গম চাষের উপযুক্ত সময়। দেখো প্রশ্ন আসতে পারে যে গম চাষের উপযুক্ত সময় কোনটি? নিচের যে বর্ষার মৌসুম শেষ হওয়ার পর মধ্য কার্তিক বা মধ্য অগ্রহায়ণ পর্যন্ত গম চাষের উপযুক্ত সময়। এটা খেয়াল করতে হবে, কিন্তু পরীক্ষা আসা হতো প্রশ্ন আছে জায়গায়। ঠিক আছে। মাটির জো দেখে জমিতে লাঙ্গল চালনা করা হয়। গমের মাটি ঝুরঝুরা করে প্রস্তুত করা প্রয়োজন। একটা কথা বলছে মাটির জো দেখে, মানে মাটিটার উপযুক্ত কিনা চাষাবাদের জন্য এটা দেখতে হবে। তারপরে গম চাষ করার জন্য মাটিটা কি ঝুরঝুরি হতে হবে, শুকনাও না আবার একেবারে নরমও না, কিন্তু মাটিটা ঝুরঝুরি হয়ে যায়, চাকটা ছোট ছোট হয়ে যায়, সে কথা বলছে। এজন্য 3 থেকে 4 বার আড়াআড়ি জমি চাষ দিয়ে বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হয় আর কি। এজন্য বলছে কি 3 থেকে 4 বার আড়াআড়ি জমি চাষ দিয়ে বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হয়।
বার কয়েক হলো কি, মানে যে 2 থেকে 3 বার আমি 2 দিক থেকে চার্জ দেবো, মানে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর, তারপরে মাঝে মাঝে মই দিয়ে বলছে, এই জন্য বলছে বার কয়েকবার, মানে কয়েকবার মই দিয়ে মাটিকে ঝুরঝুরে করতে হবে, সে কথাটা বলছে এখানে। জমিতে যাতে কোনো বড় তোলা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তোলা মানে কি, বড় চাক, ঠিক আছে, এই তোলা মানে বড় চাক যাতে না থাকে, সে কথা বলছে। গমের জন্য দোআঁশ, বেলে দোআঁশ মাটি উপযুক্ত। প্রশ্ন আসবে, গমের জন্য কোন মাটি উপযুক্ত? গমের জন্য মানে গম চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত, ঠিক আছে। এই মাটি সহজে ঝুরঝুরা হয়। আরেকটা প্রশ্ন আসতে পারে, কোন ধরনের মাটি সহজে ঝুরঝুরা হয়? দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি সহজেই ঝুরঝুরা হয়। পাওয়ার টিলারের সাথে রোটাভেটর সংযোগ করে জমি চাষ দিলে মাটি ভালো চাষ হয়। কি বলছে এখানে, খেয়াল করো, যে বলছে পাওয়ার টিলারের সাথে রোটাভেটর সংযোগ করে জমি চাষ দিলে মাটির চাষ ভালো হয়, ঠিক আছে। এবং একই সাথে মই দেওয়াও হয়। ঝুরঝুরা মাটি গমের অঙ্কুরোদ্গমের জন্য খুবই উপযোগী। এই অঙ্কুরোদ্গম কি, এই যে বীজ ছিটিয়ে বোনার পর 4-5 দিন পর যখন এই যে চারা গজায় জন্মায় সেটাকে বলে অঙ্কুরোদ্গম, ঠিক আছে। অষ্টম শ্রেণীতে আমরা গম চাষে সার প্রয়োগ সম্পর্কে জেনেছি। এখন দেখো যে ডাল জাতীয় শস্যের জন্য জমি প্রস্তুত কিভাবে করতে হয় এটা আমরা এখন জানবো। ডাল জাতীয় শস্যের জন্য জমি প্রস্তুতি। বাংলাদেশে ডাল জাতীয় শস্যের জন্য জমি চাষ করা হয় না। বাংলাদেশে ডাল জাতীয় শস্যের জন্য জমি চাষ করা হয় না, তবে মসুর ডালের জন্য জমিতে 2-1টি চাষ দেওয়া হয়। বর্ষা শেষ হলে আশ্বিন কার্তিকে যখন নদীর চর ও নিচু এলাকা হতে পানি সরে যায় তখন নরম পলি মাটিতে বিনা চাষে বীজ বপন করা হয়। ডাল জাতীয় ফসল যখন আমরা বলি, যেটাকে বলি খেসারি ডাল বা কুলির ডাল, তারপরে মনে মুসুরির ডাল, তারপর বলি প্রিয় ডাল, প্লেন ডাল, এই সমস্ত ডালগুলো জমি চাষ করেও করা যায়। তারপর জমি চাষ না করেও যখন মাটি নরম নরম থাকে, পানি চলে যায় বর্ষার মৌসুম পরে, তখন ওই নরম মাটিতে বললেও ভালো গাছ জন্মায় বা ভালো বীজ জন্মায়। সেক্ষেত্রে এখানে বলছে, বলছে কি পলি মাটিতে বিনা চাষে বীজ বপন করা হয়। চাষ দেওয়ার সময় বলে 2-1টি চাষও দেওয়া হয়। চাষের পর পতিত জমিতে আবার অনেক সময় রোপা ও বোনা আমনের জমিতে ফসল থাকা অবস্থায় ডালের বীজ ছিটিয়ে দেওয়া হয়। যে আমি বললাম কিছুক্ষণ আগে, যে বিনা চাষের জমিতে যখন মাটি নরম থাকে তখন ওই নরম মাটিতে কি বীজ ছিটিয়ে দেওয়া হয়। এবার আমরা জানবো আলু চাষের জন্য জমি প্রস্তুতি। নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে বা উঁচু এলাকায় আশ্বিন মাস হতে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয়। তাহলে কি করতে হয়, আলু চাষ করার জন্য আশ্বিন মাস থেকে জমি চাষ করা শুরু হয়। দেখো সাধারণত দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে আলু চাষ ভালো হয়। প্রশ্ন আসবে কোন মাটিতে আলু চাষ ভালো হয়? সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আলু চাষ ভালো হয়, ঠিক আছে। এই মাটি চাষ করা মোটামুটি সহজ। আলুর জমি 5 থেকে 6 বার চাষ ও বার কয়েক মই দিয়ে মাটির ঝুরঝুরা করে জমি প্রস্তুত করা হয়। আজকাল পাওয়ার টিলার দ্বারা চাষ করা হয় বলে 3-4 বার আড়াআড়ি চাষ দিলেই ঝুরঝুরা হয় এবং সমান করা হয়। আজকালের পাওয়ার টিলারের মাধ্যমে 2 থেকে 3-4 বার চাষ দিলে মাটিগুলো এমনি ঝুরঝুর হয়ে যায়, তারপরে সমান করা হয়, সে কথাটা বলছে। তারপর দেখো আমরা জানবো এই যে নালা তৈরি ও সার প্রয়োগ পদ্ধতি। জমিতে কীভাবে নালা তৈরি করবা এবং জমিতে কীভাবে সার প্রয়োগ করবা সে বিষয়ে আমরা এখন জানবো। খেয়াল করো, জমি ভালোভাবে চাষ ও মই দেওয়ার পর জমি সমান করে বীজ বপনের জন্য জমির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা তৈরি করতে হবে। প্রত্যেকটি নালা প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার গভীর করতে হবে। দেখো এই জমির পানি সরানোর জন্য নালা তৈরি করতে হবে, আর নালার গভীরতা হবে 10 থেকে 12 সেন্টিমিটার। একটি নালা থেকে আরেকটি নালার দূরত্ব হবে 60 সেন্টিমিটার। অতঃপর নালার মধ্যে 15 সেন্টিমিটার দূরে বীজ বুনে দিতে হয়। আলু চাষে
সার প্রয়োগ পদ্ধতি পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আলু চাষ করার জন্য কিভাবে সার প্রয়োগ করতে হবে সেটা সামনের পরবর্তী একটা অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়, সেখানে আলোচনা করা হয়েছে। এখান থেকে আমরা জানতে পারবো। এখন দেখো জমি প্রস্তুতির গুরুত্ব। জমি প্রস্তুতির গুরুত্ব কেন সেটা আমরা এখন জানবো। ভূমি কর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ। এগুলো কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি? এই ভূমি কর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ। ঠিক আছে। ভূমি কর্ষণের সংকীর্ণ অর্থ হলো ফসল ফলানোর উদ্দেশ্যে জমির মাটি যন্ত্রের সাহায্যে পুরো আলগা করা। এই ভূমি কর্ষণ কথা অর্থ হলো কি দেখো এখানে বলে দিছে। ভূমি কর্ষণের সংকীর্ণ অর্থ হলো ফসল ফলানোর জন্য জমির মাটি যন্ত্রের সাহায্যে খুঁড়ে আলগা করা। কর্ষণ মানে এটা, মানে কি ওই জমির মাটি আলগা করা হলো ভূমি কর্ষণ। কিন্তু ভূমি কর্ষণের সাথে নানা প্রযুক্তি জড়িত, যেমন বীজকে অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত স্থানে সঠিক গভীরতা স্থাপন করা, মাটিতে বায়ু চলাচলের সুবিধা সৃষ্টি করা, উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে নিয়ে আসা, মাটিতে অণুজীবের কর্মক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদি। ঠিক আছে, কিন্তু রিডিং পড়তে বুঝে এখান থেকে প্রশ্ন আসবে। এসব দিক বিবেচনা করে জমি প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করা যায়। আর এই গুরুত্ব অনুধাবনের জন্য ভূমি কর্ষণকে সংজ্ঞায়িত করা যায়। এখান থেকে পড়তে পারো সংজ্ঞাটা। তাহলে কি বলছে? শস্যের বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন ও পরবর্তী পর্যায়ে চারা গাছ বৃদ্ধির জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আছড়ে আগাছামুক্ত ও নরম আলগা ও ঝুরঝুরা করা হয়, ঠিক আছে, তাকে ভূমি কর্ষণ বলে। পরীক্ষা আসবে ভূমি কর্ষণ কাকে বলে। শস্যের বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন বা পরবর্তী পর্যায়ে চারা গাছ বৃদ্ধির জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আছড়ে আগাছামুক্ত নরম আলগা ও ঝুরঝুরা করা হয় তাকে ভূমি কর্ষণ বলে। ভূমি কর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ। চমৎকার প্রশ্ন। ভূমি কর্ষণ কি? ভূমি কর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ। এটা মানে প্রথম পড়ছিলাম এই যে ভূমি কর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ। ঠিক আছে। আদিকাল থেকেই মানুষ ভূমি কর্ষণ ও তথা জমি প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। তাই তারা কাঠের বা পাথরের তৈরি সুচালো যন্ত্রের সাহায্যে মাটি আলগা ও নরম করে ফসলের বীজ বুনতে বা চারা রোপণ করতেন। ফসল ভেদে ভূমি কর্ষণের তারতম্য হতে পারে, কিন্তু এর গুরুত্ব কখনো খাটো করে দেখার বিষয় নয়। জমি প্রস্তুতির ক্ষেত্রে খনার বচনে উল্লেখ আছে যে, দেখো, 16 চাষে মূলা, তার অর্ধেকে তুলা, তার অর্ধেকে ধান, বিনা চাষে পান। মানে চমৎকারটা এখানে খনার বচন যেটাকে আমরা বলি বলছে, খেয়াল করে ভালো করে পড়বা, একটু আনন্দ পাবা, শিখতেও পারবা। যে 16 চাষে মূলা মানে জমিতে মূলা চাষ করার জন্য জমিকে পর্যাপ্ত পরিমাণে যত বেশি চাষ দিয়ে মাটিটা আলগা করবা তত বেশি মূলাটা ফসলটা ভালো হবে। এখানে বলছে 16 চাষে মূলা মানে মূলা জমি সবচেয়ে বেশি চাষাবাদ করতে হয়, বেশি চাষ দিতে হয়। আর অর্ধেক চাষে তুলা চাষ করতে জমিতে চাষ তার অর্ধেক দিতে হয়, কম দিতে হয়। আর অর্ধেক ধান মানে ধান চাষ করতে দিতে হয় কি তারও অর্ধেক কম। মানে 16 দিতে হয় মূলা চাষে, 8 চাষে দিতে হয় তুলা চাষে, না তুলা চাষ করার জন্য 8টা চাষ, তারপরে 4 চাষ বা 3 চাষ দিলেই ধান চাষ করা যায়। তার অর্ধেক বিনা চাষে পান। মানে কি পান চাষ করার জন্য জমি চাষাবাদ করার প্রয়োজন হয় না। ঠিক আছে, সে তারা বলছে বিনা চাষেই পান চাষ করা যায়। পান মানে যারা বরে আমরা যে পান খাই সেই পান। অর্থাৎ মূলা চাষের জন্য 16টি চাষ দিতে হবে যতক্ষণ মাটি ঝুরঝুরা বা আলগা হয়। চিন্তা করছো? এই যে আমি যে কথাটা বললাম সেক্ষেত্রে এখানে কিন্তু বলছে, অর্থাৎ মূলা চাষের জন্য 16টি চাষ দিতে হবে যতক্ষণ না মাটি ঝুরঝুরা বা আলগা হয়। তুলা চাষের জন্য 8 চাষ দিতে হবে, আর ধানের জন্য 4টি চাষই যথেষ্ট। চিন্তা করছো? মজার বলা হলো পান উৎপাদনে কোনো চাষই লাগে না। মানে পান চাষ করতে জমি চাষ করতে হয় না, আটকাইটা করতে হয়। আর এই ধারণা থেকে আজকাল বিভিন্ন ফসল উৎপাদন বিনা চাষ প্রথা প্রচলন করা
পাইছে। মানে বিনা চাষেই এখন আমাদের দেশে ফসল উৎপাদন করা হয়। এখন অনেক কৃষকই বিনা চাষে ভুট্টা, ডাল ইত্যাদি ফসল উৎপাদন করেন। কারণ আমাদের দেশে অনেক কিছু কি করেন, বিনা চাষেই এই যে ফসল যেমন ভুট্টা, ডাল ইত্যাদি ফসল উৎপাদন করেন। এখানে কাজ আছে, তোমরা ভালোভাবে কাছে দেখে রিডিং পড়ে নিবা। আশা করি উপরে গল্প রিডিং পড়লে তোমরা এই চমৎকার কাজটা এখান থেকে দেখে বুঝে মনের মতো লিখতে পারবা। এটি মুখস্থ করার কিছু নেই। যদিও এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে শিখিয়ে দেবো। সব ভালো থাকো। আর আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থেকে তোমাদের ধারাবাহিক সকল বিষয় ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। আল্লাহ হাফেজ।